নরসিংদীতে কিশোরী হত্যার প্রধান আসামি নোরা গ্রেপ্তার। ঘটনা ধামাচাপা দিয়ে আহমদ আলী মেম্বারকে বহিষ্কার করল বিএনপি। বগুড়ায় 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের সুযোগ নেই বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রস্তুত করা হচ্ছে বিরোধী দলীয় নেতার বাসভবন। 1 মাস লাগবে সংস্কারে। সংসদের প্রথম অধিবেশনের পর উঠতে পারে। 1 মাসে 10 বার ভূমিকম্প। ঘন ঘন ভূকম্পনের আঘাত ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। বড় দুর্যোগের পূর্ব লক্ষণ বলে ধারণা। জাটকারুখায় মধ্যরাত থেকে অভয়াশ্রম শুরু হচ্ছে। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। ছেলেদের চাল সহায়তা দেবে সরকার। সাভারের নোংরা পরিবেশে তৈরি ও শুকানো হচ্ছে সেমাই। বিক্রি হচ্ছে সারা দেশে। অভিযানে বন্ধ হলেও পুনরায় চলে কার্যক্রম। এবং আফগানিস্তানে ভয়াবহ হামলা পাকিস্তানের। 274 তালেবানকে হত্যার দাবি। 55 পাকিস্তানি সেনাকে হত্যার কথা বলছে কাবুল। এবার বিস্তারিত। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িত মূল অভিযুক্ত নোরাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অন্য এক আসামি হযরত আলীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে 7 আসামিকে গ্রেপ্তার করা হলো। এদিকে ঘটনা ধামাচাপা দেয়া আহমদ আলী মেম্বারকে ইউনিয়ন সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে নরসিংদী সদর উপজেলা বিএনপি। সাদ আহমেদের রিপোর্ট। নিস্তব্ধ নিথর চারপাশ। নরসিংদীর মাধবতীর এই বাড়িটিতে এখন শুধুই শোকের মাতম। যে উঠানে কিশোরীর চঞ্চলতায় মুখর থাকার কথা, সেখানেই সাদা কাপড়ে মোড়া তার নিথর দেহ। উৎসুক মানুষের ভিড় থাকলেও সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক আর চাপা ক্ষোভ। ঘটনার বিস্তারিত তুলে ধরে কিশোরীর সৎ বাবা জানান, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মেয়েকে খালার বাড়িতে দিয়ে আসতে যান তিনি। এ সময় অভিযুক্তরা ছুরি ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় তাকে। পরদিন বিলপার ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এই যে বিল বড়তলা 3 রাস্তা মোড়ে এনে আমার আটকেছে 5 জন। তখন নোরা মেয়ের ডেথ হয়ে যায়। 2 জন ফান্দামে দিলালো, নোরা চাকু ধরছে। আর 2 জন মেয়ের তোলা করে নিয়ে গেছে। মেয়ে হারানো মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। মেয়ে হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। ও বাবা, আমার যারা মারছে হেগো বিচার আমি চাই, হেগো ফাঁসি আমি চাই। ঘটনা কতটা নৃশংস ছিল তা ফুটে ওঠে নিহতের ভাইয়ের বর্ণনায়। দেশ টিভি টিমকে কিশোরীর নিথর দেহটি উদ্ধারের স্থানটি ঘুরে দেখিয়ে বিভৎসতার বিস্তারিত তুলে ধরেন তিনি। দূর হটাইয়া দিই, এনে রাস্তা পরে দিছে, আর দূরে পিছনে বান্ধা, আর অন্য দিয়া গলায় বান্ধা চলে, আর জিলফা কামড় দিয়া ও পুরা হয়ে থাকা, রক্ত ভরে থাকা, আর লাগ দেওয়া রক্ত পড়েছে। এরকম আমার 3টা বোন মারি দেওয়া হইতেছে। এ হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না এলাকাবাসীও। তাদের দাবি কোনোভাবেই যেন পার না পায় অপরাধীরা। আমি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্ত মোতাবেক সুষ্ঠু বিচারের আওতায় এনে যাতে কঠোর বিচারের ব্যবস্থা করে সরকারের কাছে আমরা এটা দাবি জানাই এলাকার জনগণের পক্ষ থেকে। সকালবেলা শুনছি মেয়ে মারা বেঁধে লেছে, একটু আমরা জানি যারা মারছে তাদের প্রকৃত বিচারক এইটা আমরা চাই। এরই মধ্যে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি নুরা সহ বেশ কয়েকজনকে। শুক্রবার সন্ধ্যা নামার আগেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয় কিশোরীর। এরপর পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চান তিনি রোজা রাখেন কিনা। প্রধানমন্ত্রী মুচকি হেসে জবাব দেন তিনি রোজা রাখেন। অন্য শিশুরা বলেন, আঙ্কেল আমরা রোজা রাখি। তখন প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান। শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এদিকে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন করতে চিকিৎসকদের পছন্দের জায়গায় পদায়ন করা হবে।
সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার সকালে রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। কিছু কিছু আইন সংশোধনী যদি আনতে হয় পার্লামেন্টে সেটা আমরা আলোচনা করব। বরিশাল সার্কিট হাউসের সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম। বলেন, কার্ড বিতরণে কোনো অনিয়মের সুযোগ নেই। শুরুতে কার্ড পাবেন দরিদ্র পরিবার। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, হাওর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল, এটা যেন ভবিষ্যতে না হয় সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। এদিন নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করতে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে। টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই এর অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। এদিকে জামালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বলেন, বিমানের টিকিটের দাম কমাতে কাজ করছে সরকার। আমরা পূর্বে যাই থাকে না কেন এটাকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে আমরা যাতে নতুন অধ্যায়ে পা দিয়েছি এটা যাতে মনে করতে পারি। এদিকে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। পরে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় তদন্ত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করা হবে। যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুততম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে আমরা আগে বলেছি, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। এদিন সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও এসেছিলেন, তিনি বলেছেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হবে। তিনি কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হয়েছে, গতবারই সেটা আপনার পাশ করা হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাব।
এ সময় ইফতার মাহফিলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সমাজে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগ করে অপরাধীদের পাশে না থেকে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুমার নামাজের পর সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ায়। বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রীদের কাঁচা কথায় সমাজে অস্থিরতা ও অপরাধ বাড়ছে। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন এটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। ময়মনসিংহে রোকন সম্মেলনে নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারের কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে পরাজিত সেখানেও অনেক সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সরকারের কঠোর নির্দেশ প্রয়োজন এবং নিরপেক্ষ নির্দেশ প্রয়োজন। এদিকে বিকেলে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, আদালত, সংসদ ও মাঠে ময়দানে দাবি জানানোর মাধ্যমে ভোট কারচুপির বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করতে বাধ্য করা হবে। একই অনুষ্ঠানে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। মনে রাখতে হবে এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায় তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। লোকেরা বলে যে হইলটা কি, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময় 2-3 ঘন্টা সময় অন্ধকারে রেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলটপালট হয়ে গেল। এদিন জামায়াতে ইসলামী ঢাকা 6 সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রোজা পালনের মধ্য দিয়ে অপরাধ মুক্ত করার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। রোজা পালনের মধ্যে দিয়ে নিজেকে অপরাধ মুক্ত করা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক স্থান রাজধানীর মিন্টো রোডের 29 নম্বর বাড়ি, যা লাল বাড়ি নামে পরিচিত। প্রধান বিরোধী দলের নেতার বাসভবন। সর্বশেষ 2001 সালে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত 25 বছরে এখানে কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। তবে ত্রয়োদশ নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই বাসভবনে ওঠার গুঞ্জন শোনা যাচ্ছে। AH হিমেলের রিপোর্ট। 25 বছর পর আবারও রাজনীতির চর্চায় যুক্ত হতে যাচ্ছে বিরোধী দলের প্রধানের সরকারি বাসভবনে ওঠা। 2.5 একর জমির উপর নির্মিত রাজধানীর মিন্টো রোডের 29 নম্বর বাড়ি, যা লাল বাড়ি নামে পরিচিত। ব্রিটিশ আমলে নির্মিত এ দোতলা লাল রঙের ভবনটি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1991 সালে 5ম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এ বাড়িতে ওঠেন। এরপর 1996 থেকে 2001 সাল পর্যন্ত এখানেই নিয়মিত অফিস করেছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 2001 সালে খালেদা জিয়া সর্বশেষ এ বাড়িটি ছাড়ার পর আর কোনো বিরোধী দলের নেতার দেখা পাওয়া যায়নি। এর মধ্যে কেটে গেছে 25 বছর। নির্বাচনের পর এই বাসভবন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নামে এরই মধ্যে বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যথাযথ নিয়মে ভবনটির মেরামত এবং সংস্কারের কাজ চলছে বলে জানান গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী। 1 মাসের মধ্যে সব কাজ সম্পূর্ণ হলে যে কোনো সময় বিরোধী দলের প্রধান এই বাসভবনে উঠতে পারবেন বলেও জানান তিনি। বিরোধী দলের নেতাও তো আসলে মন্ত্রী পদমর্যাদার,
উনি সম্মানিত ব্যক্তি, তার জন্য নির্দিষ্ট বাড়ি রয়েছে এবং আমরা তার যে অন্যান্য যে মন্ত্রী মহোদয়দের যে বাড়ি কাজ করছি একইভাবে তার বাড়িও আমরা কাজ করে রেডি করে রাখবো, উনি যখন কমফোর্টেবলি যাতে বসবাস করতে পারে। সংসদের প্রথম অধিবেশনের পর ওই বাসভবনে ওঠার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। প্রস্তুতি নিচ্ছে, যে প্রথম অধিবেশন হওয়ার পরে মানে এগুলো হয় আর কি, উনি সিদ্ধান্ত নেবে। তবে এখন আমাদের জানা মতো বরাদ্দ হয় না, বরাদ্দ পত্র যেটা সেটা হলে তখন আমরা বিবেচনা করবো কি করবো আর কি। সরকার পক্ষ থেকে এ বাড়িতে এখনো ওঠার কোনো বার্তা পাননি বলেও জানান তিনি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুরের এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। সেখানে অনুভূত হয়েছে বড় ধরনের ঝাঁকুনি। বিভিন্ন ভবনে দেখা দিয়েছে ফাটল। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ছোট ছোট কম্পনের এই উচ্চ ফ্রিকোয়েন্সি ভবিষ্যতে বিশাল মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। শরীফুল্লাহ কায়সার সুমন ও ইদ্রিস আলমকে সঙ্গে নিয়ে আপন রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার অনুভূত হয়েছে ভূকম্পন। বেলা 1:52:29 এই ভূমিকম্প হয়। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। আশপাশের এলাকার বাসিন্দারাও অনুভব করেন বড় ধরনের ঝাঁকুনি। আতঙ্কিত হয়ে পড়েন তারা। কোথাও কোথাও ভবনে ফাটল ধরেছে। ভূমিকম্পের আঘাতে ধসে গেছে কাঁচা ঘরের চাল। আমাদের বিল্ডিংটি আমাদের পুকুর ঘাটে সিঁড়ি কাঠটা সব কেঁপে উঠলো, সমস্ত জিনিসপত্র কেঁপে উঠছে। গ্যাসের চুলা লাফ দিয়ে উঠে মানে পড়ে যাচ্ছিল। বিল্ডিং এর বিভিন্ন অংশ কিন্তু ভেটে গেছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা আশাশুনি, এর প্রভাবে এলাকায় কিছু আতঙ্কের সৃষ্টি হয়। কিছু কিছু বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে বলে আমরা ঘটনাসূত্রে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর জানা যায়নি। বাংলাদেশ মূলত ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি বরাবরই বেশি। আবহাওয়াবিদদের ধারণা, বর্তমানে ছোট ছোট কম্পনের এই উচ্চ ফ্রিকোয়েন্সি ভবিষ্যতে একটি বিশাল মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। যারা ভূমিকম্প নিয়ে কাজ করে সবাই কিন্তু বলে যে আমাদের এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেছে। যেহেতু লং টাইম হয় না এবং এখানে হচ্ছে আসলে এই ধরনের একটা মানে, যেহেতু আমরা বলছি ভূমিকম্পে তো পূর্বাভাস না, এটা আমরা বলছি যে একটা ভূমিকম্প, একটা বড় ভূমিকম্প এই অঞ্চলের জন্য আসলে একটা পেন্ডিং হয়ে গেছে। গেল এক বছরে ভূমিকম্প হয়েছে 132টি, আর গেল এক মাসেই হয়েছে 10টি। এমন বারবার ভূমিকম্পের আঘাত ভাবিয়ে তুলছে আবহাওয়াবিদদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি সহ মুসলিম দেশগুলো। মধ্যরাতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তুরস্ক, পাকিস্তান সহ 5টি দেশের প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হওয়ার কথা জানান মন্ত্রী। আলভি রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুল আলম। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির বৈঠকে যোগ দিতে গেল বুধবার সৌদি আরবের জেদ্দায় যান পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ 40 বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীন। সেই সঙ্গে সার্কভুক্ত ও ওআইসিভুক্ত দুই দেশের যুদ্ধে জড়ানোয় দুঃখ প্রকাশ করেন তিনি। প্যালেস্টাইন প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। আমরা চাই যে 1967 সালের আগের যে বর্ডার ছিল সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ক্যাপিটাল হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র
গঠিত হোক। জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের সমর্থন আদায়ে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে সফরটি ফলপ্রসূ হওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। বৈঠকে ওআইসি সম্মেলনে অংশ নেয়া দেশগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আশিকুল, দেশ টিভি, ঢাকা। জাটকা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। এ সময় মতলবের সাতনল থেকে হাই মচরের চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের চাল সহায়তা দেবে সরকার, তবে তা যথেষ্ট নয় দাবি জেলেদের। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ চম্পা। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে মার্চ-এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, মজুত, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এরই মধ্যে অনেক জেলে নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামত করছেন। তবে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নগদ অর্থের দাবি তাদের। কিস্তি জ্বালা আইসে ইচ্ছান, রোজার মাস, সরকার 40 কেজি করে চাল দেয়, ভাই 30 কেজি নগদটিও তো লাগে, আর বাজারও তো খাওয়ান লাগে। ওই চাউলে আমাদের কিছুই হয় না সংসারের। এই চাউলের পাশাপাশি নগদ কোনো অর্থ যদি আমাদেরকে দিত, তাহলে আমরা বাল বাচ্চা লিয়ে খায়া ইনশাল্লাহ এই 2 মাস শান্তি থাকতে পারতাম। অভিযান আমরা মানি, অভিযান মানে আমরা বড় কষ্টে আছি। যারা অভিযান মানে না, এরা নদীতে মাছ ধরে সাইকেল হয়ে যায়, জাটকা মাছ ধরে। এদিকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভয়াশ্রম এলাকায় তৎপরতা বাড়িয়েছে জেলা মৎস্য বিভাগ। জেলেরা যাতে জাল না ফেলতে পারে, কোনো মাছ না ধরতে পারে, এজন্য আমরা জেলা এবং উপজেলা টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং 24 ঘন্টা পাহারার ব্যবস্থা থাকবে। জেলার 47,000 নিবন্ধিত জেলের মধ্যে 39,400 জনকে মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টয়লেট থেকে বেরিয়ে অপরিষ্কার হাতে তৈরি করছেন সেমাই। সে সেমাই আবার শুকাতে দেওয়া হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে। ঈদ উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এসব খাদ্যপণ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। খাদ্যে ভেজাল নিয়ে দেওয়ানি মনের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। সাভারের ভাকুরতা ইউনিয়নের এই কারখানার ভেতর থেকে তালাবদ্ধ করে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কার্যক্রম। গেটে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও সাংবাদিক দেখে খোলা হচ্ছিল না তালা। পরে বাধ্য হয়ে দেশ টিভি টিম পেছনে গেট দিয়ে প্রবেশ করে কারখানায়। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় মেঝেতে জমে আছে স্যাঁতসেঁতে নোংরা পানি। পাশেই শুকাতে দেওয়া হয়েছে সেমাই, যেখানে মশামাছির স্বর্গরাজ্য। এমনকি মৃত পোকামাকড়ও মিশে আছে যত্রতত্র। সেমাই তৈরির স্থানে দীর্ঘদিনের পচা অবশিষ্টাংশের উপরই চিনি, আটা ও নলকূপের পানি মিশিয়ে তৈরি হচ্ছে মুখরোচক বাংলা সেমাই। আটকে ওঠার মতো বিষয়, কারিগররা টয়লেট ব্যবহারের পর অপরিষ্কার হাতেই লেগে পড়ছেন সেমাই তৈরির কাজে। লুঙ্গি পরে আছেন, হাতে কোনো গ্লোভস নাই, এভাবে তৈরি করতেছেন, এটা কি স্বাস্থ্যকর হচ্ছে? না, এটা তো বাথরুম থেকে বের হইলেন না আপনি? আমি আত্মনে সাবান আছে, আত্ম ধুয়েছি ভালো করে। এটা এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা কি স্বাস্থ্যকর পরিবেশ? না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তারপরে যেটুকু আমরা সেফটি পারি অতটুকুই আমরা করি আর কি। ক্যামেরা প্লিজ, কি দেখতে? ক্যামেরাটা অফ করেন না প্লিজ, আমি কথা বলতেছি। অস্বাস্থ্যকর পরিবেশে জুতা দিয়ে হাঁটতেছেন এখানে, আবার এখানে এইগুলো খাবার তৈরি হচ্ছে। এটা কি বলেন? স্থানীয়রা বলছেন, বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির এই কার্যক্রম চলে আসছে কারখানাটিতে। ভেজাল কর্মকাণ্ডের দায়ে মাঝে মধ্যে কারখানাটিতে অভিযান পরিচালনা হলেও অদৃশ্য কারণে পুনরায় চলে একই কার্যক্রম। গ্যাস বছর আইছিল একটা প্রশাসন, মানে মেলা অফিসার টফিসার সহ আইসা পর্যন্ত হারা কি করলো না করলো জানি না। এরপরে হারা গেল উঠান খায় খায় জায়গা আর কি বন্ধ বন্ধ
মরবো, পাবলিক মরবো, প্রশাসন মরবো। রমজানে ভেজালের এই রমরমা কারবারের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাভার উপজেলার এই নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু প্রতিষ্ঠান সেমাই তৈরি করছে, যা ভেজাল দ্রব্য দিয়ে আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং উপযুক্ত তথ্য প্রমাণ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খাবারের নামে এমন বিষ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ধানের শীষের প্রার্থীর পরাজয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টে অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি। নির্বাচনের পর থেকে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। প্রার্থী হবার কারণ নিয়ে দুষছেন একে অপরকে, করেছেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় নির্বাচনের রেশ কাটেনি এখনো। কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরাজয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। পরাজয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা। খোকসা কুমারখালীর বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি, কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মী বিপক্ষে কাজ করাই পরাজয় হয়েছে দলটির প্রার্থীর। অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাদেরকে হারাই দেওয়া হয়েছে, সে কারণে আমরা এর প্রতিবাদ জানাই। গত ফ্যাসিবাদের দোসর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসায় ছিল, তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। যে যুবদলের একটা আহ্বায়ক দীর্ঘ যা অ্যাডভোকেট জাকারিয়াস আনসার মিলন একটা প্রোগ্রাম একটা ইউনিয়নে যা করি নাই, কোনো রকম একটা নির্বাচনী কর্মকাণ্ড করি নাই। অপরদিকে কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের একাংশের পাল্টা অভিযোগ, ধানের শীষের প্রার্থী মেহেদী রুমির অনুগত কিছু নেতাকর্মীর কারণেই এমন পরাজয় হয়েছে ধানের শীষের প্রার্থীর। এই নির্বাচনে আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। আগামীতে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন বা আগামী পার্লামেন্ট বলেন, সবকিছু এখন থেকে আমাদের মনে হয় উচিত প্রস্তুতি নেওয়া এবং সেইভাবে নিজের মানসিকতা তৈরি করা, কর্মীদের মাইন্ডসেটটা সেইভাবে তৈরি করে। সেই কাজটি ইতিমধ্যে আমরা শুরু করেছি। গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের কাছে 8,598 ভোটে পরাজিত হন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। এরপর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র বিরোধ। দ্রুত এ বিরোধ নিরসন করা না গেলে সংকটে পড়বে তৃণমূল বিএনপির রাজনীতি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বজরা শাহী মসজিদ। প্রায় 300 বছরের পুরনো এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। দিল্লির শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদটির বর্তমান অবস্থা ও এর ঐতিহ্য নিয়ে খায়রুল আনাম রিফাতের প্রতিবেদন, জানাচ্ছেন ফেরজান আফরোজ টুম্পা। 1941 থেকে 42 খ্রিস্টাব্দে মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন বজরা শাহী মসজিদ। তৎকালীন জমিদার আমানুল্লাহ 30 একর জমিতে বিশাল দিঘি খনন করে তার পাশেই গড়ে তোলেন মসজিদটি। দিল্লির শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদে রয়েছে 3টি বিশাল গম্বুজ, যা মূল্যবান মার্বেল পাথর দিয়ে তৈরি। মসজিদের দেয়ালে রঙিন পাথর এবং চীনামাটির তৈজসপত্রের খণ্ডিত অংশের শৈল্পিক ব্যবহার একে করে তুলেছে অনন্য। কেবল স্থাপত্য শৈলী নয়,
ধর্মীয় বিশ্বাসের কারণেও এ মসজিদটির গুরুত্ব অনেক। সাধারণ মানুষের বিশ্বাস এখানে এসে দোয়া করলে তা কবুল হয়। তাই শুক্রবার শবে বরাত ও ঈদের মতো বিশেষ দিনগুলোতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালী এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদটা দেখার জন্য আসে। বেশি সংরক্ষণ করলে, আরো সৌন্দর্য করলে এবং পরিকল্পনার আওতায় আনলে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে, আরো মানুষজনের সমাগম বাড়বে। আমাদের পূর্বপুরুষরা সবাই এখানে আসি নামাজ পড়ে, ওই অনুযায়ী আমরাও আসছি। এখানে এসে আমরা নামাজ পড়তেছি এবং ইবাদত করতেছি। খালি মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসে। তবে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আমরা এমন কোনো সুবিধা পাচ্ছি না। মোগল সম্রাট মুহাম্মদ শাহের বিশেষ অনুরোধে মক্কার বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী এ মসজিদের প্রথম ইমাম নিযুক্ত হন। পর্যায়ক্রমে তার সপ্তম বংশধর বর্তমানে মসজিদের দায়িত্ব পালন করছেন। রাজ্য পরিদর্শনের জন্য মোগল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ দরবারের সহদর দুই ভাই আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনে পাঠান এবং পাঠাইবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যে এখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে, সেখানে দিল্লি শাহী মসজিদে আদলে একটি মসজিদ নির্মাণ করবে। প্রথম ইমাম মক্কা অথবা দিল্লির বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকের সপ্তম বংশধর ইমাম হাসান সিদ্দিকী আমি এই মসজিদের খেদমত করে যাচ্ছি। মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীরাও এখানে আসেন মনোবাসনা পূরণ করতে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। নরসিংদীতে কিশোরী হত্যার প্রধান আসামি নোরা গ্রেপ্তার। ঘটনা ধামাচাপা দিয়ে আহমদ আলী মেম্বারকে বহিষ্কার করল বিএনপি। বগুড়ায় 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের সুযোগ নেই বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রস্তুত করা হচ্ছে বিরোধী দলীয় নেতার বাসভবন। 1 মাস লাগবে সংস্কারে। সংসদের প্রথম অধিবেশনের পর উঠতে পারে। 1 মাসে 10 বার ভূমিকম্প। ঘন ঘন ভূকম্পনের আঘাত ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। বড় দুর্যোগের পূর্ব লক্ষণ বলে ধারণা। জাটকারুখায় মধ্যরাত থেকে অভয়াশ্রম শুরু হচ্ছে। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। ছেলেদের চাল সহায়তা দেবে সরকার। সাভারের নোংরা পরিবেশে তৈরি ও শুকানো হচ্ছে সেমাই। বিক্রি হচ্ছে সারা দেশে। অভিযানে বন্ধ হলেও পুনরায় চলে কার্যক্রম। এবং আফগানিস্তানে ভয়াবহ হামলা পাকিস্তানের। 274 তালেবানকে হত্যার দাবি। 55 পাকিস্তানি সেনাকে হত্যার কথা বলছে কাবুল। এবার বিস্তারিত। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িত মূল অভিযুক্ত নোরাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। অন্য এক আসামি হযরত আলীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে 7 আসামিকে গ্রেপ্তার করা হলো। এদিকে ঘটনা ধামাচাপা দেয়া আহমদ আলী মেম্বারকে ইউনিয়ন সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে নরসিংদী সদর উপজেলা বিএনপি। সাদ আহমেদের রিপোর্ট। নিস্তব্ধ নিথর চারপাশ। নরসিংদীর মাধবতীর এই বাড়িটিতে এখন শুধুই শোকের মাতম। যে উঠানে কিশোরীর চঞ্চলতায় মুখর থাকার কথা, সেখানেই সাদা কাপড়ে মোড়া তার নিথর দেহ। উৎসুক মানুষের ভিড় থাকলেও সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক আর চাপা ক্ষোভ। ঘটনার বিস্তারিত তুলে ধরে কিশোরীর সৎ বাবা জানান, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে মেয়েকে খালার বাড়িতে দিয়ে আসতে যান তিনি। এ সময় অভিযুক্তরা ছুরি ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় তাকে। পরদিন বিলপার ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এই যে বিল বড়তলা 3 রাস্তা মোড়ে এনাম আটকেছে 5 জন। তখন নোরা করে মেয়ের ডেথ হয়ে যায়। 2 জন পাঞ্জাবি দিলালো, নোরা চাকু ধরছে। মেয়ে হারানো মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। মেয়ে হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। ও বাবা, আমার যারা মারছে হেগো বিচার আমি চাই, হেগো ফাঁসি আমি চাই। ঘটনা কতটা নৃশংস ছিল তা ফুটে ওঠে নিহতের ভাইয়ের বর্ণনায়। দেশ টিভি টিমকে কিশোরীর নিথর দেহটি উদ্ধারের স্থানটি ঘুরে দেখিয়ে বিভৎসতার বিস্তারিত তুলে ধরেন তিনি। রাস্তা পরে দিচ্ছে আর দূরে পিছনে বান্ধা আর অন্য দিয়া গলায় বান্ধা চলে আর জিলফা কামড় দিয়া ও পুরা ইয়ে থাকা রক্ত ভরে থাকা আর লাগ দেওয়া রক্ত পড়েছে। এই এরকম আমার
3টা বোন মারি দেওয়া হইতাছে। এ হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না এলাকাবাসীও। তাদের দাবি কোনোভাবেই যেন পার না পায় অপরাধীরা। আমি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে তদন্ত মোতাবেক সুষ্ঠু বিচারের আওতায় এনে যাতে কঠোর বিচারের ব্যবস্থা করে সরকারের কাছে আমরা এটা দাবি জানাই এলাকার জনগণের পক্ষ থেকে। সকালবেলা শুনছি মেয়ে মারা মেডেলাইছে একটু আমরা দাঁড়িয়ে যারা মারছে তাদের প্রকৃত বিচারক এইটা আমরা চাই। এরই মধ্যে নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি নুরা সহ বেশ কয়েকজনকে। শুক্রবার সন্ধ্যা নামার আগেই স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয় কিশোরীর। এরপর পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চান তিনি রোজা রাখেন কিনা। প্রধানমন্ত্রী মুচকি হেসে জবাব দেন তিনি রোজা রাখেন। অন্য শিশুরা বলেন আঙ্কেল আমরা রোজা রাখি। তখন প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান। শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করতে আগামী 10 মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এদিকে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন করতে চিকিৎসকদের পছন্দের জায়গায় পদায়ন করা হবে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার সকালে রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। কিছু কিছু আইন সংশোধনী যদি আনতে হয় পার্লামেন্টে সেটা আমরা আলোচনা করি। বরিশাল সার্কিট হাউসের সভা শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বলেন কার্ড বিতরণে কোনো অনিয়মের সুযোগ নেই। শুরুতে কার্ড পাবেন দরিদ্র পরিবার। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বলেন হাওর সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার। সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল, এটা যেন ভবিষ্যতে না হয় সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। এদিন নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করতে ডাক্তারদের পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হবে। টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন সবার ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, এমনকি হাই স্পিড গাড়িগুলিতে ফ্রি ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং উনি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা চালু করে দিব। এদিকে জামালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বলেন বিমানের টিকিটের দাম কমাতে কাজ করছে সরকার। আমরা পূর্বে যাই থাকি না কেন এটাকে ভুলে যেতে হবে, ভুলে গিয়ে আমরা যাতে নতুন অধ্যায়ে পা দিয়েছি এটা যাতে মনে করতে পারি। এদিকে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। পরে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় তদন্ত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করা হবে। যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা দ্রুততম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এদিন সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও এসেছিলেন, তিনি বলেছেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হবে। তিনি কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়া হয়েছে, গতবার সেটা আপনার পাশ করা হয়েছে। সুতরাং আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাব। এ সময় ইফতার মাহফিলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শায়লা খান, নিউজ ডেস্ক, 23 টিভি। সমাজে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগ করে অপরাধীদের পাশে না থেকে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুমার নামাজের পর সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমাজে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ায়। বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রীদের কাঁচা কথায় সমাজে অস্থিরতা ও অপরাধ বাড়ছে। সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন এটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। ময়মনসিংহে রোকন সম্মেলনে নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারের কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে পরাজিত সেখানেও অনেক সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সরকারের কঠোর নির্দেশ প্রয়োজন এবং নিরপেক্ষ নির্দেশ প্রয়োজন। এদিকে বিকেলে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, আদালত, সংসদ ও মাঠে ময়দানে দাবি জানানোর মাধ্যমে ভোট কারচুপির বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করতে বাধ্য করা হবে। একই অনুষ্ঠানে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। মনে রাখতে হবে, এই জাতির স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায় তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার 5 আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। লোকেরা বলে যে হইলটা কি, সব দেখলাম যে এদিকেই আসছে, কিন্তু রেজাল্টের সময় 2-3 ঘন্টা সময় অন্ধকারে রেখে কি যে ঘটে গেল বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, দেখা গেল যে সব উলটপালট হয়ে গেল। এদিন জামায়াতে ইসলামী ঢাকা 6 সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রোজা পালনের মধ্য দিয়ে অপরাধ মুক্ত করার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। রোজা পালনের মধ্যে দিয়ে
নিজেকে অপরাধ মুক্ত করা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক স্থান রাজধানীর মিন্টো রোডের 29 নম্বর বাড়ি, যা লাল বাড়ি নামে পরিচিত। প্রধান বিরোধী দলের নেতার বাসভবন। সর্বশেষ 2001 সালে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত 25 বছরে এখানে কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। তবে ত্রয়োদশ নির্বাচনে প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই বাসভবনে ওঠার গুঞ্জন শোনা যাচ্ছে। AH হিমেলের রিপোর্ট। 25 বছর পর আবারও রাজনীতির চর্চায় যুক্ত হতে যাচ্ছে বিরোধী দলের প্রধানের সরকারি বাসভবনে ওঠা। 2.5 একর জমির উপর নির্মিত রাজধানীর মিন্টো রোডের 29 নম্বর বাড়ি, যা লাল বাড়ি নামে পরিচিত। ব্রিটিশ আমলে নির্মিত এই দোতলা লাল রঙের ভবনটি দীর্ঘদিন বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এ বাড়িতে ওঠেন। এরপর 1996 থেকে 2001 সাল পর্যন্ত এখানেই নিয়মিত অফিস করেছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 2001 সালে খালেদা জিয়া সর্বশেষ এ বাড়িটি ছাড়ার পর আর কোনো বিরোধী দলের নেতার দেখা পাওয়া যায়নি। এর মধ্যে কেটে গেছে 25 বছর। নির্বাচনের পর এই বাসভবন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নামে এরই মধ্যে বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যথাযথ নিয়মে ভবনটির মেরামত এবং সংস্কারের কাজ চলছে বলে জানান গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী। 1 মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হলে যে কোনো সময় বিরোধী দলের প্রধান এই বাসভবনে উঠতে পারবেন বলেও জানান তিনি। বিরোধী দলের নেতাও তো আসলে মন্ত্রী পদমর্যাদার, উনি সম্মানিত ব্যক্তি, তার জন্য নির্দিষ্ট বাড়ি রয়েছে এবং আমরা তার যে অন্যান্য যে মন্ত্রী মহোদয়দের যে বাড়ি কাজ করছি একইভাবে তার বাড়িও আমরা কাজ করে রেডি করে রাখবো, উনি যখন কমফোর্টেবলি যাতে বসবাস করতে পারে। সংসদের প্রথম অধিবেশনের পর ওই বাসভবনে ওঠার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমাদের প্রস্তুতি নিচ্ছে যে প্রথম অধিবেশন হওয়ার পরে এগুলো হয় আর কি, উনি সিদ্ধান্ত নেবে। তবে এখন আমাদের জানা মতো বরাদ্দ হয় না, বরাদ্দ পত্র যেটা সেটা হলে তখন আমরা বিবেচনা করবো কি করবো আর কি। সরকার পক্ষ থেকে এ বাড়িতে এখনো ওঠার কোনো বার্তা পাননি বলেও জানান তিনি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার দুপুরের এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। সেখানে অনুভূত হয়েছে বড় ধরনের ঝাঁকুনি। বিভিন্ন ভবনে দেখা দিয়েছে ফাটল। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ছোট ছোট কম্পনের এই উচ্চ ফ্রিকোয়েন্সি ভবিষ্যতে বিশাল মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। শরীফুল্লাহ কায়সার সুমন ও ইদ্রিস আলমকে সঙ্গে নিয়ে আপন অপর রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার অনুভূত হয়েছে ভূকম্পন। বেলা 1:52 29 সেকেন্ডে এই ভূমিকম্প হয়। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। আশপাশের এলাকার বাসিন্দারাও অনুভব করেন বড় ধরনের ঝাঁকুনি। আতঙ্কিত হয়ে পড়েন তারা। কোথাও কোথাও ভবনে ফাটল ধরেছে। ভূমিকম্পের আঘাতে ধসে গেছে কাঁচা ঘরের চাল। আমাদের বিল্ডিংটি আমাদের পুকুর ঘাটে সিঁড়ি কাঠটা সব কেঁপে উঠলো, সমস্ত জিনিসপত্র কেঁপে উঠছে। গ্যাসের চুলা লাফ দিয়ে উঠে পড়ে যাচ্ছিল। বিল্ডিং এর বিভিন্ন অংশ কিন্তু ভেটে গেছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা আশাশুনি। এর প্রভাবে এলাকায় কিছু আতঙ্কের সৃষ্টি হয়। কিছু কিছু বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে বলে আমরা ঘটনাসূত্রে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর জানা যায়নি। বাংলাদেশ মূলত ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই এখানে ভূমিকম্পের ঝুঁকি বরাবরই বেশি। আবহাওয়াবিদদের ধারণা বর্তমানে ছোট ছোট কম্পনের এই উচ্চ ফ্রিকোয়েন্সি ভবিষ্যতে একটি বিশাল মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। যারা ভূমিকম্প নিয়ে কাজ করে সবাই কিন্তু বলে যে আমাদের এই অঞ্চলে একটা বড় ভূমিকম্পের আশঙ্কা রয়ে গেছে। যেহেতু লং টাইম হয় না এবং এখানে হচ্ছে আসলে এ ধরনের একটা যেহেতু আমরা বলছি ভূমিকম্পে তো পূর্বাভাস হয় না, এটা আমরা বলছি যে একটা বড় ভূমিকম্প এই অঞ্চলের জন্য আসলে পেন্ডিং হয়ে গেছে। গেল 1 বছরে ভূমিকম্প হয়েছে 132টি, আর গেল 1 মাসেই হয়েছে 10টি। এমন বারবার ভূমিকম্পের আঘাত ভাবিয়ে তুলছে আবহাওয়াবিদদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি সহ মুসলিম দেশগুলো। মধ্যরাতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তুরস্ক, পাকিস্তান সহ 5টি দেশের প্রতিনিধির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হওয়ার কথা জানান মন্ত্রী। আলভি রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুল আলম। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির বৈঠকে যোগ দিতে গেল বুধবার সৌদি আরবের জেদ্দায় যান পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ 40 বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীন। সেই সঙ্গে সার্কভুক্ত ও ওআইসিভুক্ত দুই দেশের যুদ্ধে জড়ানোয় দুঃখ প্রকাশ করেন তিনি। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। আমরা চাই যে 1967 সালের আগের যে বর্ডার ছিল সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ক্যাপিটাল হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক। জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের সমর্থন আদায়ে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে সফরটি ফলপ্রসূ হওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালানো। বৈঠকে ওআইসি সম্মেলনে অংশ নেয়া দেশগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। জাটকা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। এ সময় মতলবের সাতনল থেকে হাই মচরের চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের চাল সহায়তা দেবে সরকার, তবে তা যথেষ্ট নয় দাবি জেলেদের। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ চম্পা। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে মার্চ-এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, মজুত, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এদিকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে এরই মধ্যে অনেক জেলে নদী থেকে জাল ও নৌকা তুলে মেরামত করছেন। তবে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি জেলেদের। খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি নগদ অর্থের দাবি তাদের। কিস্তি জ্বালা আইসে ইচ্ছান, রোজার মাস সরকার 40 কেজি করে চাল দেয়, ভাই 30 কেজি নগদটিও তো লাগে, আর বাজারও তো খাওয়ান লাগে। ওই চাউলে আমাদের কিছুই হয় না সংসারের। এই চাউলের পাশাপাশি নগদ কোনো অর্থ যদি আমাদেরকে দিত তাহলে আমরা বাল বাচ্চা লিয়ে খায়া ইনশাল্লাহ এই 2 মাস শান্তি থাকতে পারতাম। অভিযান আমরা মানি, অভিযান মানে আমরা বড় কষ্টে আছি। যারা অভিযান মানে না এরা নদীতে মাছ ধরে সাইকেল হয়ে যায়, জাটকা মাছ ধরে। এদিকে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভয়াশ্রম এলাকায় তৎপরতা বাড়িয়েছে জেলা মৎস্য বিভাগ। জেলেরা যাতে জাল না ফেলতে পারে, কোনো মাছ না ধরতে পারে, এজন্য আমরা জেলা এবং উপজেলা টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা এবং অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং 24 ঘন্টা পাহারার ব্যবস্থা থাকবে। জেলার 47,000 নিবন্ধিত জেলের মধ্যে 39,400 জনকে মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টয়লেট থেকে বেরিয়ে অপরিষ্কার হাতে তৈরি করছেন সেমাই। সে সেমাই আবার শুকাতে দেওয়া হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে। ঈদ উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এসব খাদ্যপণ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। খাদ্যে ভেজাল নিয়ে দেওয়ানি মনের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব।
সাভারের ভাকুরতা ইউনিয়নের এই কারখানার ভেতর থেকে তালাবদ্ধ করে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কার্যক্রম। গেটে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরেও সাংবাদিক দেখে খোলা হচ্ছিল না তালা। পরে বাধ্য হয়ে দেশ টিভি টিম পেছনে গেট দিয়ে প্রবেশ করে কারখানায়। ভেতরে প্রবেশ করতেই দেখা যায় মেঝেতে জমে আছে স্যাঁতসেঁতে নোংরা পানি। পাশেই শুকাতে দেওয়া হয়েছে সেমাই, যেখানে মশামাছির স্বর্গরাজ্য। এমনকি মৃত পোকামাকড়ও মিশে আছে যত্রতত্র। সেমাই তৈরির স্থানে দীর্ঘদিনের পচা অবশিষ্টাংশের উপরই চিনি, আটা ও নলকূপের পানি মিশিয়ে তৈরি হচ্ছে মুখরোচক বাংলা সেমাই। আটকে ওঠার মতো বিষয়, কারিগররা টয়লেট ব্যবহারের পর অপরিষ্কার হাতেই লেগে পড়ছেন সেমাই তৈরির কাজে। লুঙ্গি পরে আছেন, হাতে কোনো গ্লোভস নাই, এভাবে তৈরি করতেছেন, এটা কি স্বাস্থ্যকর হচ্ছে? না, এটা তো বাথরুম থেকে বের হইলেন না আপনি? আমি আত্মনে সাবান আছে, আত্ম ধুয়েছি ভালো করে। এটা এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা কি স্বাস্থ্যকর পরিবেশ? না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তারপরে যেটুকু আমরা সেফটি পারি অতটুকু আমরা করি আর কি। ক্যামেরা অফ প্লিজ। এখানে কি দেখতেছেন? ক্যামেরাটা অফ করেন না প্লিজ, আমি কথা বলতেছি। এই অস্বাস্থ্যকর পরিবেশে জুতা দিয়ে হাঁটতেছেন এখানে, আবার এখানে এইগুলো খাবার তৈরি হচ্ছে। এটা কি বলুন? স্থানীয়রা বলছেন, বছরের পর বছর অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির এই কার্যক্রম চলে আসছে কারখানাটিতে। ভেজাল কর্মকাণ্ডের দায়ে মাঝে মধ্যে কারখানাটিতে অভিযান পরিচালনা হলেও অদৃশ্য কারণে পুনরায় চলে একই কার্যক্রম। গ্যাসে বছর আইছিল একটা প্রশাসন, মানে মেলা অফিসার সহ আইসা পর্যন্ত হারা কি করলো না করলো জানি না, এরপরে হারা গেল। ওটা খায় জায়গা আর কি বলবো, মরবো পাবলিক, মরবো প্রশাসন মরবো। রমজানে ভেজালের এই রমরমা কারবারের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাভার উপজেলার এই নির্বাহী কর্মকর্তা। বেশ কিছু প্রতিষ্ঠান সেমাই তৈরি করছে, যা ভেজাল দ্রব্য দিয়ে আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং উপযুক্ত তথ্য প্রমাণ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ। খাবারের নামে এমন বিষ তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ধানের শীষের প্রার্থীর পরাজয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টে অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি। নির্বাচনের পর থেকে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। প্রার্থী হবার কারণ নিয়ে দুষছেন একে অপরকে, করেছেন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। সহকর্মী নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় নির্বাচনের রেশ কাটেনি এখনো। কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পরাজয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিরোধ। পরাজয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা। খোকসা কুমারখালীর বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি, কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মী বিপক্ষে কাজ করাই পরাজয় হয়েছে দলটির প্রার্থীর। অত্যন্ত সুকৌশলে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে হারাই দেওয়া হয়েছে। সে কারণে আমরা এর প্রতিবাদ জানাই। গত ফ্যাসিবাদের দোসর গত 5 আগস্টের পরে এই কুমারখালী খোকসা ছিল, তাদেরকে নিয়ে সারা কুমারখালী খোকসার রাজপথ দাপিয়ে বেরিয়েছে এবং নিজেদেরকে জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। যে যুবদলের একটা আহ্বায়ক দীর্ঘ যা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, একটা প্রোগ্রাম একটা ইউনিয়নে যা করি নাই, কোন রকম একটা নির্বাচনী কর্মকাণ্ড করি নাই। অপরদিকে কুমারখালী উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের একাংশের পাল্টা অভিযোগ, ধানের শীষের প্রার্থী মেহেদী রুমির অনুগত কিছু নেতাকর্মীর কারণেই এমন পরাজয় হয়েছে ধানের শীষের প্রার্থীর। এই নির্বাচনে আলাপ আলোচনা না করে আওয়ামী লীগের লোকজন ও জামাতের লোকজন দিয়ে পোলিং এজেন্ট নির্বাচিত করা হয়েছিল। আমাদের নেতা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনকে নিয়ে যে অভিযোগগুলো করেছেন তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নেতাকর্মীদের মধ্যে বিরোধ নিরসন সহ সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। আগামীতে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন বা আগামী পার্লামেন্ট বলেন, সবকিছুই এখন থেকে আমাদের মনে হয় উচিত প্রস্তুতি নেওয়া এবং সেইভাবে নিজের মানসিকতা তৈরি করা,
কর্মীদের মাইন্ডসেটটা সেভাবে তৈরি করে, সেই কাজটি ইতিমধ্যে আমরা শুরু করেছি। গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আফজাল হোসেনের কাছে 8,598 ভোটে পরাজিত হন বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী রুমি। এরপর থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র বিরোধ। দ্রুত এ বিরোধ নিরসন করা না গেলে সংকটে পড়বে তৃণমূল বিএনপির রাজনীতি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বজরা শাহী মসজিদ। প্রায় 300 বছরের পুরনো এই মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। দিল্লির শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদটির বর্তমান অবস্থা ও এর ঐতিহ্য নিয়ে খায়রুল আনাম রিফাতের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজান আফরোজ টুম্পা। 1941 থেকে 42 খ্রিস্টাব্দে মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা গ্রামে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন বজরা শাহী মসজিদ। তৎকালীন জমিদার আমানুল্লাহ 30 একর জমিতে বিশাল দিঘি খনন করে তার পাশেই গড়ে তোলেন মসজিদটি। দিল্লির শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদে রয়েছে 3টি বিশাল গম্বুজ, যা মূল্যবান মার্বেল পাথর দিয়ে তৈরি। মসজিদের দেয়ালে রঙিন পাথর এবং চীনামাটির তৈজসপত্রের খণ্ডিত অংশের শৈল্পিক ব্যবহার একে করে তুলেছে অনন্য। কেবল স্থাপত্য শৈলী নয়, ধর্মীয় বিশ্বাসের কারণেও এ মসজিদটির গুরুত্ব অনেক। সাধারণ মানুষের বিশ্বাস, এখানে এসে দোয়া করলে তা কবুল হয়। তাই শুক্রবার, শবে বরাত ও ঈদের মতো বিশেষ দিনগুলোতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে। বৃহত্তর নোয়াখালী এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মসজিদটা দেখার জন্য আসে। বেশি সংরক্ষণ করলে, আরো সৌন্দর্য করলে এবং পরিকল্পনার আওতায় আনলে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে, আরো মানুষজনের সমাগম বাড়বে। আমাদের পূর্বপুরুষরা সবাই এখানে আসি নামাজ পড়ে, ওই অনুযায়ী আমরাও আসছি। এখানে এসে আমরা নামাজ পড়তেছি এবং ইবাদত করতেছি। খালি মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে আসে। তবে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আমরা এমন কোনো সুবিধা পাচ্ছি। মোগল সম্রাট মুহাম্মদ শাহের বিশেষ অনুরোধে মক্কার বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী এ মসজিদের প্রথম ইমাম নিযুক্ত হন। পর্যায়ক্রমে তার 7ম বংশধর বর্তমানে মসজিদের দায়িত্ব পালন করছেন। রাজ্য পরিদর্শনের জন্য মোগল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ দরবারের সহদর 2 ভাই আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনে পাঠান এবং পাঠাইবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদে আদলে একটি মসজিদ নির্মাণ করবে। প্রথম ইমাম মক্কা অথবা দিল্লির বাসিন্দা শাহ সুফি আবু সিদ্দিকের 7ম বংশধর ইমাম হাসান সিদ্দিকী আমি এই মসজিদের খেদমত করে যাচ্ছি। মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বীরাও এখানে আসেন মনোবাসনা পূরণ করতে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রামপুরায় 6 বছরের এক শিশু হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দাবি করেছে এলাকায় পূর্বের দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যার শিকার শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। এই হত্যা পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। সম্পূর্ণরূপে পরিকল্পিত, ব্যক্তিগত যেই দ্বন্দ্বই থাকুক বা যেই কারণেই হোক না কেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা একটা গর্হিত অপরাধ। যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশির মাঝে সবুজ দ্বীপ। এর 3 একর জমিতে সূর্যমুখী চাষে দ্বীপটি রূপ নিয়েছে পর্যটন কেন্দ্রে। প্রতিদিন টিকিট কেটে সূর্যমুখী ফুলের নান্দনিক সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এতে কৃষক সূর্যমুখী চাষে লাভবান হওয়ার পাশাপাশি প্রবেশ মূল্য থেকে অতিরিক্ত আয় করছেন। মেহেদী হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের একটি দ্বীপে 3 একর জমিতে সূর্যমুখী চাষ করেছেন মিজিকো দেওয়ান।
এর আগে তিনি বড়ই, আম ও তরমুজ চাষ করে সফল না হলেও এবার সূর্যমুখী চাষে সফলতা পেয়েছেন। এরই মধ্যে বাগানটি দর্শনার্থীদের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পর্যটকরা 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে 5 থেকে 6 হাজার টাকা আয় হচ্ছে কৃষকের। আমরা যথেষ্ট সফল হয়েছি সূর্যমুখী চাষ করে, কারণ এর আগে আমরা বড়ই চাষ করেছি, বড়ই বাগান করেছি, আম বাগান করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। অনেক লোকের সমাগম হয়, বর্তমানে ফুল নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের মেনটেন করতে হয়। কৃষি বিভাগের তথ্য মতে 2025-26 অর্থ বছরে রাঙামাটি জেলায় সূর্যমুখী চাষ হয়েছে 70 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ছিল 3 মেট্রিক টন। 450 জন কৃষককে প্রণোদনা সহ বিঘা প্রতি 10 কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। প্রণোদনা থেকে বীজ এবং সার পাওয়ার পরে এখন পরবর্তীতে যে প্রোডাকশনটা তার আসবে, ওখান থেকেও কিছু লাভ পাবে। পাশাপাশি এখানে পর্যটক আসছে, সেই পর্যটক দেখার জন্য তাকে কিছু ইনসেনটিভ দিচ্ছে, এখান থেকেও তার একটা বাড়তি ইনকাম হচ্ছে। সূর্যমুখী চাষে লাভ দেখে পাহাড়ে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে পর্যটকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে এই সূর্যমুখী বাগান। এখানে এটা উপভোগ করার জন্য এসেছি, ছবি তোলার জন্য। এখানে বন্ধু বান্ধবীদের সাথে আসছি ঘুরতে, ছবি টবি তুলতে আসছি, সবাই আসতেছে। এখানে আসছি ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য, তারপর হচ্ছে এই সুন্দর ফুলটা দেখার জন্য। সূর্যমুখী বাগানে ঘুরতে আসছি, অনেক আনন্দ উপভোগ করতেছি। আমি জানতাম খাগড়াছড়িতে একটা সানফ্লাওয়ারের বাগান আছে, বাট রাঙামাটিতে আছে এটা জানতাম না। কৃষক স্বল্প মূল্যে সূর্যমুখীর বীজ পেলে আরও লাভবান হবেন বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।